প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। হয়েছিল জাপানের একটা কোম্পানিকে। কাকে? জাপানের কোম্পানি নির্মাণ শেষে 738 কোটি টাকা বেঁচে গেছিল, এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে। হাত তো 4টা, কান তো 6টা, হ্যাঁ? নাকি আমার মতো 2 হাত 2 কানওয়ালা মানুষ? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? আযান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ। এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় কি? মিজানুর রহমান আজহারী যে ওয়াজে ফেসে গেলেন বিএনপির কাছে। তো ভিউয়ার্স, 10 মিনিটের এই ভিডিওয় পেয়ে যাবেন সম্পূর্ণ অংশ। তো আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার সম্পূর্ণ শুনে নিন। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে ভয় লাগে। এদেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে আল্লাহ কি পটেনশিয়াল রেখেছে। আমি জাপানের 2টা উদাহরণ দেই। জাপানের 2টা উদাহরণ দেই, খেয়াল করে একটু শুনেন, বুঝবেন। আল্লাহ, 2022 সালে জাপানের সাথে জার্মানির খেলা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। এক পক্ষে জাপান, আরেক পক্ষে কোন দেশ? কথা শুনে নাই। এক পক্ষে কোন দেশ? আরেক পক্ষে সবাই। এক পক্ষে আরেক পক্ষে। ওই খেলায় জিতেছিল জাপান, জিতেছিল 22 সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে। জাপান ফুটবল খেলায় জিতে, অ্যাজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে। দ্য ফ্যান বেস অফ জাপান, লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায়, তো এত ডাস্টবিনও তো নাই। তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই, তারা এই যে চকলেটের প্যাকেট, পানির বোতল, চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে। জাপানের ভক্তরা, জাপানের ফলোয়াররা, অ্যাজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে। তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেয়া হয়েছিল? এই যশোর, জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল? তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী? তাদের আকল, তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে। ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায়, ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায়। ক্লাসে আমি দেখেছি, ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে, ক্লাসের মাঝখানে একটা সময় দেয়, নিজের টেবিল নিজে মুছে, নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে। রাস্তাঘাটে একটা ধুলা নাই, ময়লা নাই, একটা টিস্যু নাই। খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ, টিস্যু, বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে। আমরা কেন এমন হইতে পারলাম না? আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের যারা এগুলো করছে ওদের 3টা করে চোখ না? চোখ তো 3টা। জাপানালাগ হাত তো 4টা, কান তো 6টা, হ্যাঁ? নাকি আমার মতো 2 হাত 2 কানওয়ালা মানুষ? চোখে দেখলে ওটা মানুষ না। চিন্তা করছেন? তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে, ওরা যেমনি মানুষ আমরাও মানুষ। আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে। পারবে কিনা? 2 নম্বর উদাহরণ বলি। চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন, মেঘনা গুমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন? মেঘনা একটা ব্রিজ পার হওয়া লাগে। এই মেঘনা গুমতি, এখানে 3টা ব্রিজ কাঁচপুর সহ, এই 3টা ব্রিজের নির্মাণ কাজ, রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে। কাকে? জাপানের কোম্পানি নির্মাণ শেষে 738 কোটি টাকা বেঁচে গেছিল, এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে। কত টাকা? 738 কোটি টাকা।
যত প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার, তৎকালীন সরকার 2019-এর সরকার কারা ছিল তো জানেন? এই 2019-এর সরকার তাদেরকে দিয়েছে। তারা রিনোভেশন নির্মাণ শেষে 738 কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল। এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে। আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের ওরাও মানুষ, আমরাও মানুষ, তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? আচ্ছা, জাপানের দুইটা উদাহরণ দিলাম, এবার আমার দেশের দুইটা উদাহরণ দিব না? বাংলাদেশের দুইটা উদাহরণ দিই। 1 নম্বর উদাহরণ, গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল, তো হেলিকপ্টারে গিয়েছিলাম। ফেনী জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম 3টা উইন্ডমিল চিনেন তো? বিশাল পিলার, 3টা-4টা পাখা থাকে। বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা। মুহুরী প্রজেক্ট বলে এটার, সম্ভবত মুহুরী প্রজেক্ট। তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয়, ইলেকট্রিসিটি উৎপাদন হয়। তো আমি পাইলটকে বললাম, ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয়? কয়, হুজুর একটুও হয় না, কিছুই হয় না। কিছুই হয় না মানে? বলে, হুজুর বাংলাদেশে যত উইন্ডমিল আছে এটার পাখা একটাও ঘুরে না। আল্লাহ, বলেন কি? তাহলে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল, কয় হুজুর ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায়, এখানে কিছু নাই। দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? হায় রে, জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী, উনি আমাকে বললেন, বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখি। উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে। আমি বললাম, প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন? বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো ওইখানে টাকা, নতুন কিনতে পারলেই টাকা, নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। প্রথম আলোর রিপোর্ট, কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। কার রিপোর্ট? আমাদের বানানো কথা। প্রথম আলোর রিপোর্ট। গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না, জনগণকে ফুটপাতে বসাই দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, তাহলে জাপানের মানুষও মানুষ, আমরাও মানুষ। সিদ্ধান্ত আপনার, কোন মানুষ হবেন, ভালো মানুষ না খারাপ মানুষ? আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ, স্কিল, ক্যাপাসিটি অফ দ্য পিপল অফ এ কান্ট্রি। একটা দেশের মানুষের জ্ঞান, তাদের দক্ষতা কি করে বাড়ানো যায়, বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায়, এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা। তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ। আমার প্রিয় যশোর, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়ে দামি সম্পদ কি সম্পদ? আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন। আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? মানুষ পারে না এমন কোনো কিছু নাই, চাইলে সব পারে। এজন্য মানুষকে তারবিয়া দিতে হবে, যথাযথভাবে তাদেরকে গড়তে হবে। আসুন আমরা সিরাতের আয়নায় বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন। যদি আপনাদের সময় হয়, দু একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনার বিদায় নিব। শেষের দিকে চলে আসছি। বিষ্ণু ইসলাম কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন, মজার কথা আছে কয়েকটা, বলে বিদায় নিব। বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন। বিশ্বনবী, হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিল। কার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝে ফেলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী আমরা পেয়েছি! হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার। আমার নবী তিনি চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন। কার মধ্যে কি প্রতিভা বের করতেন, ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন। সুবহানাল্লাহ বলেন। যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন।
কয়েকজন সাহাবীর জীবনী শোনাই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুয়াজ্জিন, আগে ছিল মুশরিক, পরে হয়েছে মুমিন। উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই। তো আপনাদের তো সময় নাই হাতে, হ্যাঁ সময় আছে? এই জেনজি শেষ করে দিল আজকের প্রোগ্রামটা। 1 ঘন্টা ধাক্কা ধাক্কি করে কেমনে দাঁড়ায় আছে আমি বুঝলাম না। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন। হুনাইনের যুদ্ধ 8ম হিজরি, বিষ্ণু ঈসা ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন, পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আবার কথা,